আজকের গল্প দৃষ্টিকোণ। কম্পিউটারের মাউসটা এলোমেলোভাবে নাড়িয়েই চলেছে সুচিত্রা। গলার কাছে বারবার পাক খেয়ে উঠছে একটা কষ্ট। বারবার মনে পড়ে যাচ্ছে ধ্রুবর মুখটা, মনে পড়ছে ওর সাথে কাটানো টুকরো টুকরো স্মৃতিগুলো। আর কতবার কষ্ট পেতে হবে সুচিত্রাকে? ধ্রুব আদতে সুচিত্রার স্কুল জীবনের বন্ধু। সেই ছোটবেলা থেকেই কখন যেন নিজেদের অজান্তেই জুড়ে গিয়েছিল অদ্ভুত এক নির্ভরতার বন্ধন। আসলে সুচিত্রার জীবনটা তো আর 5টা মেয়ের মতো কোনোদিনই ছিল না। মাত্র 10 বছর বয়সে ওর মা ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে। মা যে ওর প্রাণ ছিল, তার এই আচমকা চলে যাওয়াটা কোনোভাবে সেদিন মেনে নিতে পারেনি 10 বছরের বাচ্চাটা। খাওয়া দাওয়া করতে ভালো লাগতো না, কারোর সাথে কথা বলতেও ভালো লাগতো না, এমনকি স্কুল যেতেও ভালো লাগতো না। এইভাবেই কাটছিল ওর দিন। বাবা মাঝে মাঝে ওকে কাছে টেনে বোঝাবার চেষ্টা করতেন, কিন্তু বাবার সাথে তো কোনোদিনই তেমন নৈকট্য ছিল না ওর। তাই মনের সেই শূন্যতা কোনোদিনই পূরণ করতে পারেননি তিনি। তেমনই হয়তো সুচিত্রাও পারেনি বাবার একাকিত্বের জায়গাটা মুছিয়ে দিতে। আর সেই জন্যই বোধহয় মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী ঠিক 1 বছর পরেই বাবা নিয়ে এলেন সংসারে বর্ণালী আন্টিকে। এই মহিলা ছিলেন বাবার অফিস কলিগ, কিন্তু আচমকাই হয়ে গেলেন সুচিত্রার নতুন মা। ওই মহিলাকে মায়ের জায়গায় দেখেই রাগে জ্বলে গেছিল সুচিত্রার সারা শরীর। কিন্তু ওই বাচ্চা মেয়ের আর কী বা ক্ষমতা? না, কিছুই করে উঠতে পারেনি সেদিন ও। কিন্তু কোনোদিন তা বলে মেনেও নেয়নি ওই মহিলাকে মায়ের জায়গায়। আজীবন শুধু ঘেন্না করে এসেছে তাকে। বহুবারই যদিও ওই মহিলা ভুলিয়ে ভালিয়ে নিজের দলে টানার চেষ্টা করেছিল সুচিত্রাকে, কিন্তু ভুল করেও কোনোদিন তাকে কাছে ঘেঁষতে দেয়নি ও। শুধু তাই নয়, খুব সুচারুভাবেই বাবার সাথেও বাড়িয়ে নিয়েছিল নিজের দূরত্বটা। আসলে বাবাকে তো মনে মনে ঘেন্না করতে শুরু করেছিল সুচিত্রা। ওই লোকটার জন্যই তো বর্ণালী আন্টি মায়ের জায়গা জুড়ে বসতে পেরেছিল। কিন্তু মানুষের জীবনে তো শূন্যস্থান নিয়ে সে বাঁচতে পারে না বেশি দিন। ভালোবাসার জন্য উৎসুক হওয়াটা তো তার সহজাত ধর্ম। মানুষ ভালোবাসতে চায়, নির্ভর করতে চায়, সেটাই তার প্রকৃতিগত ধর্ম। আর সেজন্যই বোধহয় সুচিত্রার জীবনেও সবটুকু ফাঁকা জায়গা জুড়ে আস্তে আস্তে বিছিয়ে গিয়েছিল ধ্রুব, মিশে গিয়েছিল ওর অস্থি মজ্জায়। যখন সবে তারুণ্যে পা রেখেছে সুচিত্রা, সেই সময়ে তো ধ্রুব ছাড়া কিছুই ভাবতে পারত না ও। ধ্রুবর বন্ধুত্ব যে কখন আস্তে আস্তে ওর প্রতি অপার নির্ভরতা তৈরি করে দিয়েছিল সুচিত্রার মনে, সেটা যেন ও টেরই পায়নি। কিন্তু এই ধ্রুবর সাথেই তো ওর সম্পর্কটা একদিন ভেঙে পড়েছিল তাসের ঘরের মতো। ঐশী, ধ্রুবর বাবার বসের মেয়েটা, যেন বড্ড বেশি গায়ে পড়া ছিল ওর। সেই ঐশীর জন্মদিনেই একবার ধ্রুব তাকে নিয়ে গিয়েছিল সিনেমা দেখতে। খবরটা কানে পৌঁছানো মাত্রই বুকের ভেতরটা যন্ত্রণায় মুচড়ে উঠেছিল সুচিত্রার। রাগে যন্ত্রণায় হারিয়ে গিয়েছিল হিতাহিত জ্ঞান। পরের দিন ধ্রুবকে ডেকে এক্সাইডের সামনে মারাত্মক ঝগড়া করেছিল ও। কি না বলেছিল! শোন ধ্রুব, তুই হচ্ছিস একটা চরিত্রহীন, নোংরা, খারাপ ছেলে। আমার ভাবতেও ঘেন্না হচ্ছে যে আমি তোকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতাম, নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা দিতে চেয়েছিলাম। তোকে কতবার বলছি চিত্রা, বোঝার চেষ্টা কর। ঐশী আমার বাবার বসের মেয়ে, তাই বাবার কথা মেনে আমায় না চাইতেও যেতে হয়েছিল সেদিন। একটু বিশ্বাস কর আমায়। বিশ্বাস? তোর মতো লম্পটকে বিশ্বাস, যে মেয়েদের বিছানার পণ্য ভাবে, অন্ধকারে মেয়েদের গোপন অঙ্গে হাত দেবার জন্য সিনেমা হলে নিয়ে যাবার সুযোগ খোঁজে, তাকে করব বিশ্বাস? সুচিত্রার শেষ কথাতেই লাল হয়ে গেছিল ধ্রুবর মুখ। আসলে কি জানিস তো, তুই একটা অত্যন্ত স্বার্থপর মেয়ে। তোর মনের ভেতরটা কাদায় ভরা, তাই তোকে পৃথিবীর কেউ ভালোবাসে না। এমনকি তোর নিজের বাবাও দূরে থাকেন তোর থেকে। আর সহ্য করতে পারেনি সুচিত্রা। রাস্তার মধ্যে সর্বসমক্ষেই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল ধ্রুবর গালে। ব্যাস, ওই শেষ। সেই দিনেই মরে গিয়েছিল ওদের সম্পর্কটা। আর কোনোদিন ওর দিকে ফিরেও তাকায়নি ধ্রুব। আসলে ওই অপমানটা নিতে পারেনি ও। ওদিকে সুচিত্রাও যন্ত্রণায় গুড়িয়ে যাচ্ছিল ভিতরে ভিতরে। ভীষণ একা হয়ে গিয়েছিল ও অন্তর থেকে। আর সেই জন্যই বোধহয় মাত্র কয়েক মাসের মধ্যেই দীপু পিসির নিয়ে আসা সম্বন্ধে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। কিন্তু জোর করে হোক আর যাই হোক, ঘর গড়া বোধহয় সত্যিই যায় না। সেই জন্যই বিয়ের 1 বছরের মধ্যেই ডিভোর্স হয়ে গেল সুচিত্রা আর অনির্বাণের।
আবার ফিরে আসতে হলো পুরনো ডেরায়, সেই দম বন্ধকর পরিবারবর্গের কাছে। কিন্তু নিজের ভাঙাচোরা মনটাকে সকলের থেকে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে গেছে ও তারপর থেকেই। চাকরি জয়েন করেছিল সব কষ্ট ভুলে থাকার জন্য। সেই সময় চাকরিটাকেই নিজের ধ্যান জ্ঞান বানিয়ে নিতে চেয়েছিল ও। না, মাথাটা সত্যি যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আর সিটে বসে থাকতে পারছে না সুচিত্রা। ধীর পায়ে উঠে পড়ল ও, আলগোছে এগিয়ে গেল বসের লাগোয়া ব্যালকনিটাতে। রূপলি বিকেলটা যেন জাদুকাঠি বুলিয়ে দিচ্ছে পৃথিবীর ঠোঁটে আর চোখে। ঠিক এই রকমই একটা রূপলি বিকেলে নতুন করে আবার একদিন ফিরে পেয়েছিল সুচিত্রা তার হারানো ভালোবাসাকে, ধ্রুবকে। সেদিন কি একটা কারণে যেন অফিস থেকে খানিক আগে বেরিয়েছিল সুচিত্রা। বিষণ্ণ ক্লান্ত শরীর ও মনটাকে টানতে টানতে মেট্রো স্টেশনের গহ্বরে প্রবেশ করেছিল রোজকার মতোই। সেখানেই আচমকায় দেখা হয়ে গিয়েছিল ধ্রুবর সাথে, দীর্ঘ সময়ের পরে। রুক্ষ জমিতে অনেক দিনের পর বৃষ্টি এলে যেমন সোঁদা গন্ধে ভরে ওঠে পৃথিবী, সুচিত্রার বুকের ভেতরটাও তেমনটাই টলমল করে উঠেছিল। ধ্রুবর শুকনো মুখ, কঠোরাগত চোখ দেখেই বলে দিচ্ছিল ও একেবারে ভালো নেই। সুচিত্রা যেমন খারাপ আছে, ধ্রুবও তেমনই খারাপ আছে। ছেলেটাই নিজে এগিয়ে এসে কথা বলেছিল প্রথম। কেমন আছিস চিত্রা? চিনতে পারছিস আমায়, নাকি ভুলেই গেছিস পুরোপুরি? বুকের ভেতর জমে থাকা অভিমানের শেষ কুচিটুকুও দ্রবীভূত হয়ে গিয়েছিল সেদিন ধ্রুবর ওই ভেজা স্বরে। ভাঙা গলায় কোনো মতে সুচিত্রা বলেছিল, আগে তো নাকি আমার চোখ দেখেই পড়ে ফেলতিস আমার মন, আজ কি গোটা মুখ দেখেও কিচ্ছু বুঝতে পারছিস না? সেই শুরু। ছিঁড়ে যাওয়া সম্পর্কের তার এবার জুড়তে শুরু করেছিল একটু একটু করে। ভাঙা মনের দুটো মানুষ আবার খুঁজে পাচ্ছিল নিজেদের নতুন করে। মাস ছয়েকের মাথাতেই ওরা ঠিক করে নিয়েছিল যে বিয়েটা এবার সেরে ফেলতে হবে চটপট। সেই পদক্ষেপের প্রথম ধাপ হিসেবেই গতকাল ধ্রুব সুচিত্রাকে নিজের মায়ের সাথে কথা বলতে নিয়ে গিয়েছিল। ভদ্রমহিলা জানিয়েছিলেন সবকিছু ফাইনাল করার আগে তিনি কথা বলতে চান একটিবার ছেলের প্রেমিকার সাথে। কিন্তু ওখানে তো অমত প্রকাশিত কিছু ঘটতে পারে, সেটা তো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি ও। অঙ্গিরা দেবী মানে ধ্রুবর মা একেবারে মুখের উপর ওকে বললেন, সুচিত্রা, আমি বুকান মানে আমার ছেলের কাছে শুনেছি তুমি ডিভোর্সি, কিন্তু আমার ছেলের একবারও বিয়ে হয়নি। তাই তোমার কি মনে হয়, মা হয়ে একটা সেকেন্ড হ্যান্ড মেয়েকে আমার নিজের ছেলের পাশে মেনে নেওয়া উচিত? কেনই বা নেব আমি সেটা? মা, এসব কি বলছো তুমি? বিস্মিত গলায় প্রশ্ন করেছিল ধ্রুব। আমি একদম ঠিক বলছি সুচিত্রা, তুমি আমার ছেলের জীবনে পা রাখো, আমি এটা চাই না। তুমি আজকের পর আর ওকে কোনো যোগাযোগ করবে না। তোমায় আমরা কেউ মেনে নেব না। হাও হাও করে কাঁদতে কাঁদতে ফিরে এসেছিল কালো। তারপর ধ্রুব ওকে অনেকবার ফোন করেছিল, একটিবারও তার ফোন ধরেনি ও। কি লাভ ধরে? সত্যিই তো ধ্রুবর মা ঠিকই বলেছেন, ও তো একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে। কি অধিকার আছে আজ ওর ধ্রুবর জীবনে সামিল হতে চাওয়ার? ঝপ করে অন্ধকার নেমে এলো হুট করে রূপলি বিকালটা মুছে গিয়ে। ব্যস্ত পায়ে আবার নিজের সিটে ফিরে এলো সুচিত্রা। সাথে সাথেই ঝমঝম করে বেজে উঠল ডেস্কে রাখা ইন্টারকম সেটটা। অফিসের রিসেপশন থেকে ফোন এসেছে। হ্যাঁ অদিতি, বলো। রিসেপশনিস্টকে গম্ভীর গলায় বলল ও। ম্যাডাম, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন, এক্ষুনি একবার আপনি রিসেপশন এরিয়াতে চলে আসুন। ভুরুতে ভাঁজ পড়ল সুচিত্রার। কে এলো এভাবে অফিসে দেখা করতে? রিসেপশনে পা রাখতেই চমকে উঠল ও। সোফার ওপর বসে আছে ধ্রুব। কি ব্যাপার, তুই এখানে কেন এসেছিস এভাবে আমার কাজের জায়গায়? গলাটা রুক্ষ করে বলার চেষ্টা করলো সুচিত্রা। চিত্রা, তোকে এক্ষুনি একবার যেতে হবে আমার সাথে। মানে? কোথায় যাব? পাগল হয়ে গেছিস তুই? আমার বাড়িতে যেতে হবে, মা ডাকছেন তোকে আজই। মা আমাদের বিয়ের দিন ফিক্স করতে চান, আর তোকে সরিও বলতে চান। মা কালকের ব্যবহারের জন্য খুব দুঃখিত রে। মানে? কি হয়ে গেল হঠাৎ? কি বলছিসটা কি তুই? সব ডিটেল জানতে পারবি তুই, কিন্তু এখন সময় নেই, শিগগির চল। এবার সুচিত্রার হাত ধরে টান মারল ধ্রুব খুব ব্যস্তভাবে। হু হু করে গাড়ি ছুটে চলেছে, ধ্রুব ড্রাইভ করছে, আর সুচিত্রা নিশ্চুপ, নিথর একেবারে। লাল সিগন্যালে এবার দাঁড়ালো গাড়িটা। ধ্রুব হাতে হাত রাখলো নিজের ভালোবাসার মানুষের। কিরে চিত্রা, তুই এত চুপ কেন? আমাদের এতদিনের ভালোবাসা এবার পরিণতি পেতে চলেছে বিয়েতে, তুই খুশি হসনি? অল্প ঘাড় নাড়ল সুচিত্রা। হ্যাঁ, খুশি তো হয়েছে ও বটেই, কিন্তু তার পাশাপাশি
একেবারে অন্য একটা অনুভূতি আচ্ছন্ন করে ফেলেছে এখন ওকে। কিছুই যেন বুঝে উঠতে পারছে না ও। ধ্রুবও বাড়িতে আজ ওকে আবার নিয়ে গিয়েছিল কিছুটা জোর করেই। অঙ্গিরা দেবীর ব্যবহার আজ ছিল সম্পূর্ণ আলাদা। ওকে দেখেই উনি আজ সস্নেহে বলে উঠলেন, এসো মা এসো, আমি জানি গতকাল আমার ব্যবহারে তুমি খুব কষ্ট পেয়েছো। আসলে একটু পুরনো ভাবনার মানুষ তো, তাই ভুল হয় বুঝতে মাঝে মাঝে। আমার ছেলেটা যে তুমি ছাড়া আর কারোর সাথে সুখী হবে না সেটা বুঝতেই পারেনি নিজের প্রাচীন ধারণার বশবর্তী হয়ে। তাহলে হঠাৎ এক রাতের মধ্যে সেটা বুঝলেন কেমন করে কাকিমা? তেরছা গলায় প্রশ্নটা করেই ফেলেছিল সুচিত্রা। আসলে মাঝে মাঝে বোধোদয় ঘটানোর জন্য বাইরে থেকে কাউকে একটা জোরে ধাক্কা দিতে হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আর সেই ধাক্কাটা আমায় দিয়েছেন তোমার মা। আমার মা? কি বলছেন কি আপনি? আঁতকে উঠেছিল সুচিত্রা। হ্যাঁ, আমি বর্ণালী দেবীর কথা বলছি। জানি না উনি কিভাবে আমার ফোন নম্বর জোগাড় করেছিলেন। ফোন করে দেখা করতে আসতে চাইলেন। এসেছিলেন উনি আজ। তোমাদের বিয়ের জন্য বোঝাতে চাইছিলেন আমায়। আমি যথারীতি গোঁ ধরেছিলাম, কিন্তু ওনার শেষের কথাগুলো যে নাড়িয়ে দিল আমায়। উনি বললেন সুচিত্রা অনির্বাণকে বিয়ে করেছিল ধ্রুবর প্রতি অভিমান আর জেদের বশে, কিন্তু আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসত, আর সেই জন্যই বোধহয় সংসারটা টিকিয়ে রাখতে পারেনি অন্য একজনের সাথে। আর সেই কারণেই আজ সে আপনার চোখে সেকেন্ড হ্যান্ড। কিন্তু আপনার আদরের ছেলেও তো ভালোবাসে আমার মেয়েকে। তবুও যদি আপনি ওকে বাধ্য করেন অন্য কাউকে বিয়ে করতে, তাহলে সে পারবে তো অন্য কাউকে নিয়ে সেই সমঝোতার ঘর টিকিয়ে রাখতে? পারলে ভালো, আর না পারলে তো কাল আপনার ছেলেও সেকেন্ড হ্যান্ড হয়ে যাবে দিদি। তখন তো ওকেই সবাই প্রত্যাখ্যান করতে পারে, যেমন আজ আমার মেয়েকে আপনি করলেন। তখন আপনি মেনে নিতে পারবেন তো নিজের সন্তানের নিঃসঙ্গ জীবনটা? এই কথাগুলোই আমার চোখ এক ধাক্কায় খুলে দিল মা। আমি চাই তুমিই বিয়ে করো আমার ছেলেটাকে। আমি পরের সপ্তাহেই একটা ভালো দিন ঠিক করে জানাবো তোমার বাড়িতে। অঙ্গিরা দেবীর পরের কথাগুলো আর কানে ঢুকছিল না সুচিত্রার। এ কি শুনলো? বর্ণালী আন্টি? তাকে তো কাছে ঘেঁষতেই দেয় না সুচিত্রা। তাহলে সে কি করে জানলো এত কিছু? ধ্রুবর সাথে সম্পর্কটা হয়তো আন্দাজ করত, কিন্তু গতকালকের ঘটনা জানলো কেমন করে? আর কেনই বা ওর জন্য এত চাপ নিয়ে সে ছুটে এসেছিল এখানে? কিছু আর তারপর থেকে মাথায় ঢুকছে না ওর। কিরে, তোর বাড়ি এসে গেছে তো, নামবি না? ধ্রুবর কথায় যেন সম্বিত ফিরে এলো ওর। কোনো মতে বিদায় নিয়ে পরিমরি করে ঢুকলো বাড়িতে। গটগট করে সোজা এগিয়ে এলো বর্ণালী আন্টির ঘরে। জীবনে প্রথমবার নিজে থেকেই এলো ও এই ঘরে। আন্টি, তোমার সাথে আমার কিছু কথা ছিল, গম্ভীর গলায় বলল সুচিত্রা। তুই এসেছিস? বল, কি বলবি? তুমি কেন গিয়েছিলে ধ্রুবদের বাড়ি? কি করে বা জানলে তুমি আমার ব্যক্তিগত কথা? গিয়েছিলাম কারণ আমি তোর মা। দৃপ্ত গলা এবার বর্ণালীর। তুই আমায় মা বা মায়ের মতো মনে না করলেও আমি চিরকালই তোকে নিজের সন্তান মনে করে এসেছি। তাই বারবার তুই ফিরিয়ে দিলেও আমি সব সময় তোকে কাছে টানার চেষ্টা করে গেছি। আমি বরাবরই বুঝতাম তুই ধ্রুবকে ভালোবাসিস, কিন্তু সেই ধ্রুবর সাথেই যখন তোর অভিমানের বশে ভেঙে গেল সম্পর্কটা, তুই যে যন্ত্রণায় ডুবে গেছিস সেটাও বুঝেছিলাম। আমারও তখন বুকটা কষ্টে ভেঙে গেছিল। তোর পাশে থাকতে চেয়েছিলাম তখন, কিন্তু তুই যথারীতি আমায় সরিয়ে দিয়েছিলি। আমার ভীষণ ইচ্ছে করেছিল একটিবার গিয়ে ধ্রুবকে বুঝিয়ে বলতে, কিন্তু পর মুহূর্তেই মনে হয়েছিল তুই যদি আরও ভুল বুঝিস আমায় তোর ব্যক্তিগত ব্যাপারে ঢুকলে। তাই যেতে পারিনি শেষ অবধি। কিন্তু সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তুই জেদের বশে একটা ভুল বিয়ে করে নিলি, আর ভেঙে গেল সেটাও। আরও কষ্টে ডুবে গেলি তুই। নিজেকে খুব অপরাধী লাগতো তখন। বারবার মনে হতো আমি কিসের মা, যে নিজের পিঠ বাঁচানোর কথা ভেবে মেয়ের জন্য কিছু করতে পারে না। তুই খুব কষ্টে থাকতিস ডিভোর্সের পর থেকে। আমি তাই সব সময় চোখে চোখে রাখতাম তোকে। যদি তুই কিছু ভুল করে বসিস ডিপ্রেশন থেকে, সেই নিয়ে ভয় পেতাম, কিন্তু তোর থেকে লুকিয়েই নজরদারিটা করতাম। তারপর একদিন বুঝলাম আবার ধ্রুব ফিরে এসেছে তোর জীবনে। ভীষণ খুশি হয়েছিলাম সেদিন। কিন্তু গতকাল যখন তুই তোর মায়ের ছবির সামনে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছিলি আর নিজের কষ্টটা বলছিলি, তখন সব শুনে নিয়েছিলাম আমি।
তুই বুঝিসনি, তাই আর দেরি করিনি। গতবার কিছু করিনি আমি তোদের দূরত্ব ঘোচাতে, কিন্তু এবার আমি চেষ্টা করবই, সেটা ঠিকই করে ফেলেছিলাম। এতটা বলে চুপ করলেন বর্ণালী। নিথর হয়ে দাঁড়িয়ে আছে সুচিত্রা। এই মানুষটা এত ভাবে ওকে নিয়ে। ও তো কোনোদিনই টের পায়নি। ও তো এই মানুষটাকে ঘেন্না ছাড়া কিচ্ছু দেয়নি কোনোদিন। কেন এত ভাবো তুমি আমায় নিয়ে? আমি তো ঘেন্না করি তোমায়। জানি তুই আমায় ঘেন্না করিস, কিন্তু দোষ তো তোর নয়, দোষ তো তোর দৃষ্টিকোণের। তুই বরাবর ভেবে এসেছিস আমি তোর মায়ের জায়গা নিয়ে নিয়েছি। তোর বাবা আমায় তোর মায়ের জায়গা দিয়ে দিয়েছেন, কিন্তু কেউ কি কারো জায়গা ওভাবে নিতে পারে রে পাগলি? তোর মা তার নিজের আসনেই আসীন আছেন তোর বাবার মনে। আমার জায়গাটা তো একেবারে আলাদা। তেমনি আমি তোর কাছেও নিজের আলাদা জায়গায় তৈরি করতে চেয়েছিলাম। কোনোদিনই তোর মায়ের জায়গা কেড়ে নিতে চাইনি, কিন্তু আমার দুর্ভাগ্য যে তোকে কখনো বোঝাতে পারিনি সেটা। সব মানুষই জীবনে অবলম্বন চাই। এই আজ যেমন অনির্বাণের সাথে তোর সম্পর্কটা শেষ হয়ে যাবার পর তুই একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছিস তুই জীবনে, তেমনি তোর মায়ের মৃত্যুর পরে তোর বাবাও চেয়েছিলেন শূন্য জীবনে একটা অবলম্বন। তাই বিয়ে করেছিলেন আর একবার। তোর মায়ের প্রতি তার ভালোবাসা সেজন্য এক বিন্দুও কমেনি। আজও সেই ভালোবাসা একই রকম আছে, কিন্তু তুই কোনোদিনও সেগুলো বুঝিসনি। এক পেশে দৃষ্টিভঙ্গি দিয়ে সব দেখে গেছিস। আমরাও হয়তো বোঝাতে পারিনি, তাই দোষ আমাদেরও। আমি তোকে নিজের সন্তান সত্যি মন থেকে মেনে নিয়েছিলাম রে, তাই তো নতুন করে অন্য সন্তানের মা হবার প্রয়োজন অনুভব করিনি। ঝরঝর করে কাঁদছে এবার সুচিত্রা। নিজেকে যে বড্ড অপরাধী লাগছে। কেন ও বুঝতে পারল না নিজের বাবা ও এই মানুষটাকে? কেন নিজের দৃষ্টিভঙ্গিটাকে এত সংকীর্ণতায় বেঁধে রাখলো চিরকাল? আমি খুব খারাপ, সত্যিই খারাপ। এই জন্যই তো এত নীচ দৃষ্টিভঙ্গি আমার। চিরকাল সেই নিয়েই চলেছি। তুমি আমায় ক্ষমা করবে প্লিজ? পারবে আমায় ক্ষমা করতে? ঝরঝর করে কাঁদছে এবার সুচিত্রা। আমার বুকে আসবি সুচি? কাঁদবি না, একদম কাঁদবি না বলছি। ঠিক মায়ের মতো লাগছে আজ বর্ণালী আন্টিকে। বুকের ওপর আছড়ে পড়ল সুচিত্রা সদ্য পাওয়া মায়ের। ছোট মা, কোমল সুরে ডাকলো সুচিত্রা। কি বললি? বল কি বললি? কি নামে ডাকলি আমায় সুচি? আর একবার ডাকবি রে? ওই ডাকটা শোনার যে আমার বড্ড লোভ। এবার অঝোর শ্রাবণ ঝরছে বর্ণালী দু চোখেও। ছোট মা, তুমি আমার ছোট মা। মা মেয়ের চোখের জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অপূর্ব এই দৃশ্যটা দেখে সবার আড়ালে মুচকি হেসে উঠল রাতের তারা ভরা ঝিকমিকে আকাশটা। ধন্যবাদ সবাইকে।